কদিন আপনার শরীর খারাপ গেছিল, এখন কেমন আছে? ঠিক আছে, ডাক্তারদের সহায় কিন্তু পশ্চিমবাংলার মানুষ ঠিক করবে। যতক্ষণ যদি বারবার প্রত্যাবর্তন হয় তাহলে এই চলবে, এর থেকেও ঘৃণ্য অপরাধ হবে, কেউ আটকাতে পারবে না। আর যদি পশ্চিমবঙ্গের মানুষ যদি সিদ্ধান্ত নেয় যে পরিবর্তন আনবো, তাহলে সেই ক্ষেত্রে আবহাওয়া চেঞ্জ হবে, হতে বাধ্য। এটা আমি তো মানুষের উপরে ছেড়ে দিচ্ছি, সাধারণ মানুষকে বারবার করে সাধারণ মানুষের কাছে হাত জোড় করে নিবেদন করছি যে আপনারা প্রত্যাবর্তন করবেন না, পরিবর্তন আনার ব্যবস্থা করুন। এবং যারা যারা মানুষকে একটা স্বাস্থ্যকর উপায় এবং পথের দিশা দেখাতে পারবে সেরকম লোকেদেরই নিয়ে আসুন, সেরকম পার্টিকে নিয়ে আসুন। বারবার তো অনেকবার দেখা হলো, এদেরকে বারবার নিয়ে এসে তো সাধারণ মানুষের মানে কি বলবো, নাবিশ্বাস উঠে যাচ্ছে সমস্ত দিকে। শুধু সুরক্ষা বলবেন না, শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা, নারী কল্যাণ, শিশু কল্যাণ, সমস্ত দিকেই একটা ভালো ওষুধ, এই ওষুধও তো আজকে জাল বেরোচ্ছে। এবং অন্যান্য সমস্ত জায়গা থেকে, অন্যান্য সমস্ত রাজ্য থেকে বন্ধ করে দিচ্ছে। যত লাইসেন্স দেওয়া ছিল, যত কন্ট্রাক্ট দেওয়া ছিল, সব ক্যান্সেল করে দিচ্ছে পশ্চিমবাংলায়। তারা সব ম্যানুফ্যাকচারিং এসব পশ্চিমবাংলায় হচ্ছে। মানে আর কত নোংরামি, আর কত করাপশন, আর কত এই ধরনের অসভ্যতামি আমরা দেখব? সাধারণ মানুষকে ডিসাইড করতে হবে, সাধারণ মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা বারবার প্রত্যাবর্তনই করবো নাকি পরিবর্তন আনার ব্যবস্থা করবো। তবে তারা জাগুক, মানুষ জাগুক। আমি তো বলছি সবাই আসুন, একজোট হয়ে তেজস্বী আসুন, এসে আমাদের একটা সুযোগ দিন, যাতে করে এর পরিবর্তন করে আমরা মানুষকে দেখাতে পারি যে না, অন্যরকম যেরকম অন্যান্য রাজ্য চলছে, ভালোভাবে যেরকম অন্যান্য রাজ্য চলছে, আমাদের পশ্চিমবঙ্গ সেরকম ভাবে চলতে পারে। কারণ পশ্চিমবঙ্গে অনেক কিছু আছে, অনেক রকম রিসোর্সেস, যেগুলো আমাদের প্রাকৃতিক সম্পদ সবই আছে। তাহলে ক- পশ্চিমবঙ্গ চলবে না কেন, চলতে পারবে না কেন? শুধু মেয়েদের সুরক্ষা নিয়ে আমরা কেন কথা বলবো? বাদ বাকি গুলো কোথায় গেল? মানুষ খেতে পাচ্ছে না, ঘর থেকে বেরোলে সুস্থ ছেলেটি সুস্থ মেয়েটি বেরোচ্ছে, শুয়ে ফিরছে, শুয়ে মানে বডি হয়ে লাশ হয়ে ফিরছে। এই হচ্ছে পশ্চিমবাংলার অবস্থা আজকে। গতকাল পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী একটি প্রতিবাদ সভা করলেন যে বাংলা বাঁচাও, বাঙালি বাঁচাও। ভিন রাজ্যে বাঙালিদের উপর নাকি অকথ্য অত্যাচার করা হচ্ছে এবং বাঙালি বা বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলা হচ্ছে। অথচ কেন্দ্রের বিরোধী সরকার বলছে আমাদের উপলক্ষ তাই নয়, প্রকৃত আইডেন্টিটি দেখাতে পারলেই আমরা তাকে ভারতীয় বলেই স্বীকৃতি দিচ্ছি। আপনি এই বিষয়টা নিয়ে ঠিক কি বলবেন? না আমি কেন্দ্র সরকারের কথা বিশ্বাস করি, না আমি এখানকার মুখ্যমন্ত্রীর কথা বিশ্বাস করি। দুজনের এসব ষাট গাঁট বাঁধা থাকে, কুইড প্রো মিউচুয়াল পিকচুর কাচুরি করে, আর কিছুই না। আচ্ছা, এই বিষয়ে আমি আরেকটা কথা বলে রাখি। আপনি যে নারী সুরক্ষার কথা আগে বললেন, মুখ্যমন্ত্রী যখন প্রথম মুখ্যমন্ত্রী হয়ে আমরা যখন তাকে আহ্বান করে নিয়ে আসলাম, তারপরে পরে কিন্তু পার্কস্ট্রিট ঘটনা ঘটেছিল। ফলে নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন, নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন কিন্তু নতুন নয়। এবার আসি আমি আপনার এই প্রশ্নটা। দেখুন, বাংলা ভাষায় গতকাল মুখ্যমন্ত্রী এই জলে ভিজে বৃষ্টিতে ভিজে উনি একটা পথসভা করলেন, তারপরে হেঁটে গেলেন, অনেক কিছু করলেন টরলেন। তো এত কিছু করার কি দরকার আছে? আগে নিজের রাজ্যটাকে দেখুক না। নিজের রাজ্যেই তো মানুষ মরছে, নিজের রাজ্যেই তো মেয়েরা অসুরক্ষিত, শিশুরা অবহেলিত। এখানে যখন ভোট করছে তখনও মানুষ মরছে, ভোটে জিতে উল্লাসেও মানুষ মরছে। মানে সেগুলো কেন দেখছেন না? শুধু কেন্দ্র কি করছে? এই যে বাংলা কথায়, বাংলা কথা বললেই যে বাংলাদেশি বলে তকমা লাগিয়ে দেওয়া, না, এটা আমি কখনোই সমর্থন করি না। আমি সমর্থন এটা একদমই করি না। তার কারণ হচ্ছে আমি যেটা দেখলাম এবং যেটা আমি সূত্র মারফত খবর পেলাম, যে যাদেরকে এই ধরনের করছে বা ধরে নিয়ে যাচ্ছে বা ওই মেখলিগঞ্জের ওপার থেকে ছুড়ে ফেলে দিচ্ছে, এগুলো যারা করছে, সেখানে আমি দেখলাম যে একটি ধর্মের মানুষকে বেশিরভাগ করে করা হচ্ছে। সেটা কেন করা হচ্ছে সেটা আমার প্রশ্ন। কারণ এখানে পশ্চিম বাংলায় অনেক মুসলমানরা আছেন যারা বংশানুক্রমে এখানে রয়েছেন। তাদের বাড়ির ছেলেরা আজকে বিভিন্ন জায়গায় কাজ করতে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে কোনো কাজ নেই, তো কি করবে? না খেতে পেয়ে মরবে। তাই জন্য তারা যাচ্ছে, বিহারে, উড়িষ্যায় যাচ্ছে, মহারাষ্ট্রে যাচ্ছে, উত্তর ভারতে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে।
তো বাংলায় কথা বললেই যদি তাদেরকে ধরে ধরে বলে বাংলাদেশি, এটা কখনোই সমর্থনযোগ্য নয়। আগে বাংলায় বিভিন্ন জেলা শাসকরা রয়েছে, তারা তাদের পরিবার থাকে কিনা এই সমস্ত খবরাখবর না নিয়ে তাদেরকে নিবৃত্ত বাসে পাঠিয়ে দেওয়ার মানেটা কি? এটা কখনোই সমর্থনযোগ্য নয়। তবে মুখ্যমন্ত্রী যেটা করেন, মুখ্যমন্ত্রী তো জানেন সবকিছু, বোঝেন সবকিছুই, কিন্তু এখানে শাসক দল, কেন্দ্রের শাসক দল আর রাজ্যের শাসক দল এতে গাঁটছড়া বাঁধা আছে। এদের সবকিছুতে গাঁটছড়া বাঁধা থাকে। ওইগুলো সমস্ত এইসব নাটক, থিয়েটার, এগুলো আমি কোনোটাই বিশ্বাস করি না। এগুলো করতে হয় তাই করছে, আর কিছুই না। এই জিনিসটা তুমি 21শে জুলাই বলতে পারতে। এই গতকাল যেটা করলেন সেটা গতকাল করার কি দরকার ছিল? সেটা তুমি 21শে জুলাই বলতে পারতেন। কিন্তু 21শে জুলাই বলবেন না, কারণ তার কারণ হচ্ছে প্রধানমন্ত্রী আসছেন। এবার প্রধানমন্ত্রী কিন্তু যা যা বক্তব্য এখানে রাখবেন সেগুলোকে কাটতে হবে 21শে জুলাই বসে। তাই জন্য উনি কালকে এটা করলেন। কালকে এটা করে কি লাভটা কি হলো? এইটা এইরকম ভাবে আপনার, আমি এটাকে সমর্থন করছি না, সেটাকে দেখানোর, এই বৃষ্টিতে ভিজে এত লোক নিয়ে বাস দাঁড় করিয়ে, ট্যাক্সি দাঁড় করিয়ে, রাস্তা জঞ্জাট বাড়িয়ে, এই সমস্ত করে যানজট বাড়িয়ে এভাবে করার কি খুব দরকার ছিল? তার থেকে যে এটা তো কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার বিষয়। কেন বাঙালিদের বিভিন্ন রাজ্য থেকে এই ধরনের এইভাবে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, তাদেরকে টর্চার করা হচ্ছে, পিছনে হাত বেঁধে রেখে দেওয়া হচ্ছে? কেন এগুলো করা হচ্ছে? সেটা মহারাষ্ট্রে হোক, উড়িষ্যায় হোক বা অন্যান্য যে কোনো রাজ্যেই হোক না কেন, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলবেন যে এগুলো কেন হচ্ছে। এবং তার যদি সদিচ্ছা থাকে তাহলে ওই বৃষ্টিতে ভিজে ওই নাটক করার কোনো প্রয়োজন নেই। যেখানে কথা বললে, যেখানে এই ধরনের স্টেপস নিলে পরে এই জিনিস বাংলার মানুষ বাঁচবে, সে যে কোনো জাতি, ধর্ম, এর হোক, বর্ণের হোক না কেন, সেরকম করা উচিত। সেটা উনি কি করছেন? কেন কেন্দ্রের সঙ্গে যুদ্ধ করছেন না? কেন কেন্দ্রের সঙ্গে একটু চিঠি পাঠালে কি হয়ে গেল নাকি? আমার আমার রাজ্যের মানুষ মরছে, আমার রাজ্যের মানুষ বিতাড়িত, উৎপীড়িত। শুধু নিজের রাজ্যেই যে তারা টর্চার হচ্ছে তা না, তারা বাইরের রাজ্যে যাচ্ছে, সেখানে পর্যন্ত তারা লাঞ্ছিত হচ্ছে, তারা অপমানিত হচ্ছে। এই নিয়ে কথা বলছেন না কেন উনি কেন্দ্র সরকারের সঙ্গে? এবং কেন এর বিহিত করছেন না? উনি রাস্তায় যে হাঁটলেন, ঠিক আছে, উনি হাঁটতে পছন্দ করেন, উনি হাঁটলেন, এটা কি বিহিত হবে? উনি এত লোকজন নিয়ে হাঁটলেন, এর কি বিহিত হবে? নাকি যেখানে তারা অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, সেখানে সব বন্ধ হয়ে যাবে? যে কাজ করলে ঠিক মতো করে লাইনে, যে কাজ করলে এর সমাপ্তি করবে, পুরো ব্যাপারটা সমাগত হবে, সেই রকম ভাবে কাজ করা উচিত। ওই রকম ভাবে রাস্তায় দাঁড় করিয়ে আর সমস্ত ছোট বাচ্চাদের থেকে সবাইকে ওরকম ভাবে যানজট তৈরি করে আমার মনে হয় ওতে কোনো লাভ হয় না। এগুলো শুধু শো, শুধু ফটো সেশন হয়, আর অন্য কোনো কিছু হয় না। বাঙালিদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী পদযাত্রা করেছেন একদিকে যেমন ঠিক, অপরদিকেই বাংলার মেরুদণ্ড যে শিক্ষকরা, তারা কখনো রাস্তায়, কখনো পুলিশের মার খাচ্ছে, কখনো বা অর্ধনগ্ন হয়ে প্রতিবাদ মিছিল করছে, যোগ্য অযোগ্যর তালিকা নিয়ে। আজ এই শিক্ষা জগতে চাকরি পেতে হলে যোগ্য আর অযোগ্যর বিচারের দিন আসছে। এত বছর কোনোদিন আসেনি। এটা কি ইতিহাসে বাংলার লজ্জা নয়? লজ্জা নয়, এটা মাতৃজঠরের লজ্জা। এটা বাংলার মাতৃজঠরের লজ্জা আমি মনে করি। এর থেকে বড় লজ্জা পৃথিবীতে আর কিছু নেই। শিক্ষা ধুলোতে, রাজপথের ধুলোতে গড়াগড়ি খাচ্ছে। এই যোগ্য শিক্ষক 26,000, আপনারা জানেন, যখন তারা প্রথম এই প্রতিবাদ শুরু করে ওই আপনার মেয়র রোড থেকে। মেয়র রোড থেকে, ওই কিসের ওই জায়গাটার নাম কি, ওরা যেদিন প্রথম, মোস্ট প্রবাবলি বোধহয় সেটা 4ঠা মে ছিল, বোধহয় 4ঠা বা 6 তারিখ ছিল, আইদার 4 তারিখ অথবা 6 তারিখ ছিল। শহীদ মিনারের ওখান থেকে ওরা শুরু করে, সেদিন প্রথম ওরা প্রতিবাদ শুরু করলো। আমি সেদিন ওদের ওখানে ছিলাম, এবং আপনারাও জানেন সেটা, আমি ছিলাম ওখানে। আমি নিজে ওদের সঙ্গে ওখানে ছিলাম, আমি ওদের সঙ্গে কথা বলেছি, এবং আমি কথা বলে ওদেরকে বলেছিলাম যে আপনারা যোগ্য, আপনারা পরীক্ষায় বসবেন না। কেন আজকে ওদেরকে বারবার পরীক্ষা দিতে হবে? কতগুলো অসভ্য, অভাব্য, অনৈতিক, অধার্মিক সমস্ত মানুষের জন্য, যারা পয়সা দিয়ে, যারা টাকা দিয়ে নিজেদের জায়গাগুলোকে স্থির করে রেখেছে, আর এরা যারা দিতে পারেনি, যারা নিজেদের আপনি বলতে পারেন বিদ্যা, শিক্ষা, যোগ্যতার মর্যাদা, এদের সমস্ত তাদের যোগ্যতার সমস্ত যে আমরা যে পরিচয় পাই, সেইগুলোকে দিয়ে তারা যেরকম ভাবে কাজ করতে চাকরিটা পেয়েছে, তাহলে তারা কেন আজকে এইভাবে অপমানিত হবে? তারা কেন লুণ্ঠিত হবে? তারা কেন এরকম ভাবে দিনের পর দিন? আপনি চিন্তা করুন তো, কতদিন ধরে কেস চলছে এই যোগ্য অযোগ্য, একবার পশ্চিমবঙ্গ, একবার দিল্লি, একবার হাইকোর্ট, একবার সুপ্রিম কোর্ট।
কতবার করে খালি সেই পিং পং বলের মতো একবার ওখানে যাচ্ছে, একবার এখানে আসছে, এখানে যাচ্ছে, একবার ওখানে যাচ্ছে। কেন এরকম হতে পারে? স্কুলগুলো খালি পড়ে রয়েছে, স্কুলগুলোকে সুড়িঘর তৈরি করা হচ্ছে। কোনো বাচ্চারা আজকাল আপনি জেলা থেকে গ্রাম অব্দি যান, দেখবেন সমস্ত খালি। সেগুলোতে আইদার নেমন্তন্ন বাড়ি তৈরি হচ্ছে, অথবা জলসা বসছে, নেতাদের জন্মদিনের উৎসব হচ্ছে, অথবা সেগুলোকে সমস্ত মদের ভাটিখানা তৈরি করে নেওয়া হচ্ছে। নেমন্তন্ন বাড়ি কেন? সেগুলো তো বিদ্যালয়, সেখানে তো বাচ্চারা শিক্ষা নেওয়ার জন্য যায়। তো শিক্ষক কোথায়? শিক্ষক তো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, রাস্তার ধুলোতে তো গড়াগড়ি খাচ্ছে। ফলে তারা পড়বে কোথায়? তারা যাবেই বা কেন? তাদের তো কোনো ইচ্ছাই নেই পড়াশুনো করার। আজকে এই ধরনের এত বড় লজ্জা, অযোগ্য কিছু মুষ্টিমেয়, অযোগ্য, অধার্মিক, অনৈতিক লোকের জন্য আজকে শিক্ষা গড়াগড়ি খাচ্ছে রাজপথের রাস্তায়, রাজপথের ধুলোয়। মুখ্যমন্ত্রীর কোনো তাগিদ নেই। মুখ্যমন্ত্রী ইচ্ছা করলেই কিন্তু এর একটা সমাধান করতে পারেন, কিন্তু সেই সমাধান উনি করছেন না। বাংলায় আজকে 7.5 লক্ষ জব, 7.5 লক্ষ চাকরি রয়েছে। সেই সমস্ত কিছু মিলিয়ে না সেগুলোকে পুনর্বহাল করছেন, না সেই চাকরিগুলোর জন্য উনি নতুন করে কোনো কল করছেন, না কিছু। সবাই আজকে রাস্তায়। শুধু শিক্ষক নয়, শিক্ষক, শিক্ষিকা, পুলিশের মধ্যে ক্ষোভ রয়েছে, আপনার সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে ক্ষোভ রয়েছে, নার্সদের মধ্যে রয়েছে, ডাক্তারদের মধ্যে রয়েছে, যেখানে যান আপনি, পৌরসভার মধ্যে রয়েছে, পঞ্চায়েতগুলোর মধ্যে রয়েছে, যেখানে আপনি যাবেন প্রত্যেকের মধ্যে ক্ষোভ রয়েছে। মুখ্যমন্ত্রী করতে এগুলো ব্যর্থ, এই সমাধানগুলো করতে ব্যর্থ। কেন উনি ব্যর্থ আমি জানি না, নিশ্চয়ই কোনো এর মধ্যে কোনো গুপ্ত রহস্য রয়েছে, সেই জন্য উনি ব্যর্থ, বা উনি চাইছেন না। আমি ব্যর্থ বলবো না, মুখ্যমন্ত্রী কখনো ব্যর্থ হতে পারেন না। উনি চাইছেন না, ওনার তাগিদ নেই, ওনার ইচ্ছা নেই, সদিচ্ছা নেই, তাই উনি করছেন না। কারণ এই যে যোগ্য অযোগ্য যদি বেশি ভেদাভেদ করতে যায়, আর যোগ্যদের যদি চাকরি দিয়ে অযোগ্যদের যদি বার করে দেওয়া হয়, তখন তারা দেখবেন একটা নেতাদের ছাড়বে না, প্রত্যেকের ঘরে যাবে, কারণ এরা সব টাকা নিয়েছে। সেই টাকা বার করার জন্য তখন দেখবেন এদের উপরে নানা রকম, এরা গিয়ে এদের ঘর ঘেরাও করছে, সব রকম সবকিছু ঘেরাও করছে। তো উত্তর দেবে কোথা থেকে? কিসের উত্তর দেবে? যাদের টাকা নিয়ে বসে রয়েছে। সেজন্য উনি করছেন না। উনি বারবার করে চাইছেন যারা শ্যামও রাখি, কুলও রাখি, কিন্তু তা বললে তো হবে না, দুটো কুল কখনো থাকবে না। যোগ্যদের চাকরি দিতেই হবে। এবং আমি বলবো বাংলার মানুষ জেগে উঠুক, এইগুলো দেখো। তাদের ঘরে আজকে অশিক্ষা কুশিক্ষা হয়ে রয়েছে, তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারছে না, শিক্ষক নেই, যোগ্য উপযুক্ত শিক্ষকরা নেই, তারা সমস্ত কলকাতার রাস্তায় পড়ে রয়েছে, বিভিন্ন জেলার রাস্তায় পড়ে রয়েছে। মানুষকে এখন সময় হয়েছে, বাংলার মানুষকে, বাংলার ভোটারদের যারা ভোট দিতে আসবেন, তাদের এই অনেক অনেক চিন্তা ভাবনা করে তাদেরকে এবার ভোট দিতে হবে। এবার আর প্রত্যাবর্তন করলে পরে বাংলার আর কিচ্ছু থাকবে না, বাংলার আর কিচ্ছু থাকবে না, আমি বারবার বলছি। বিরোধীরা বারবার বলছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী একদিকে যখন মহিলারা নির্যাতিত হচ্ছে, অপরদিকে ডিএ আন্দোলন, তারপর শিক্ষকরা আজকে রাজপথে রয়েছে, সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর অর্থাৎ তৃণমূল কংগ্রেস বাংলায় কোণঠাসা। আর সেই কোণঠাসাকে ঠিক মতন ভাবে মানুষের কাছে আবার ঠিক জায়গায় পৌঁছানোর জন্যই কালকে প্রতিবাদ লোক দেখানো। আপনিও কি একমত এই বিষয়ে? আমি এগুলো তো নাটক। বিরোধীরা কি বলছে, বিরোধীর মধ্যে বাংলা বিজেপি যদি বলে থাকে এই কথা, তাহলে পরে ওদের তো ওদের সাথে গাঁটছড়া বাঁধা রয়েছে। না বাঁধা থাকলে পরে মুখ্যমন্ত্রী জানেন না যে এর সুরাহা কিভাবে হয়? মুখ্যমন্ত্রী ইচ্ছা করলে আজকে যোগ্য অযোগ্যের ভিন্ন করতে পারে, যোগ্যদের চাকরি দিয়ে বহাল করতে পারে। তারা বসে রয়েছে কেন? তারা চোখের জল ফেলছে কেন? ছোট ছোট বাচ্চা নিয়ে এসে মায়েরা বসে রয়েছে, কেন বসে থাকতে হবে তাদেরকে? সুতরাং আমি মনে করি কালকের যেটা শো, আমি তো বারবার বলছি, এটা হচ্ছে একটা ফটো সেশন, আর কিচ্ছু না। ফটো সেশন ছাড়া কিচ্ছু না। কারণ ওরা যদি বলার কিছু থাকে, তাহলে উনি ওই যে সভাঘর থেকে বসে প্রেস মিট করেন, নবান্ন সভাঘর থেকে, সেখান থেকেই উনি বলে দিতে পারেন কি করতে চান, কি করতে চান, সদিচ্ছা যদি থাকে। এরকম করে রাস্তায় নেমে সমস্ত যানজট বাড়িয়ে মানুষের কি বলবো, মানুষের কষ্টের সীমানায় নিয়ে গিয়ে এগুলো কোনো মানে হয় কি না হয়? কালকে যে উনি আমাকে বোঝান তো, আমি বাংলার মানুষকে আপনাদের মাধ্যমে জিজ্ঞেস করতে চাই, কালকে যে ফটো সেশনটা হলো, এই যে উনি হাঁটাহাঁটি করলেন, এতে লাভটা কি হবে? কি আখের লাভটা কি হবে? যোগ্যরা চাকরি পাবে, নারী সুরক্ষা হবে, শিশু কল্যাণ হবে, কোনো কিছু হবে? কোনো কিছুই হবে না। বাঙালিরা এখানে গিয়ে অপদস্থ হচ্ছে, তার কোনো সুরাহা হবে? কোনো কিছুই হবে না। আর ডিএটা মুখ্যমন্ত্রীর চাওয়া না চাওয়ার উপরে ডিপেন্ড করে না। ডিএটা ওনাদের অধিকারের মধ্যে পড়ে, ওনাকে দিতেই হবে, মহার্ঘ ভাতা দিতেই হবে। যত দেরি করবে তত বকেয়া বাড়বে।
আর কিছুই না। দিতে তো হবেই, কোর্ট থেকে তো আর বলেনি, কোনো আদালত কি বলেছে দিতে হবে না? দিতে হবেই। যত দেরি করবে বকেয়া বাড়বে, অর্গাবাদে দিতে হবে, কারণ এটা তাদের অধিকারের মধ্যে পড়ে। সুতরাং এটা ওনার চাওয়া পাওয়াতে কিছু আসে না। 26-এর ভোট আপনারা কি একাই লড়বেন না কারোর সঙ্গে কাঠছড়া বাঁধবেন? হ্যাঁ, গাঁটছড়া তো আমাদের বাঁধা হয়ে গেছে তাদের সাথে মানুষের সাথে, অন্য সাধারণ মানুষের সাথে তো আমরা গাঁটছড়া বেঁধেই দিয়েছি। অন্য কোনো রাজনৈতিক দলের সাথে? সেটা এখন আমরা চিন্তা ভাবনা কিছু করিনি। আমাদের দেখুন, আমাদের পথ চলা তো সাধারণ মানুষকে নিয়ে, সাধারণ শিক্ষিত বেকার মানুষকে নিয়ে, মধ্যবিত্ত বাঙালিকে নিয়ে। ফলে সেই গাঁটছড়া তো আমরা বেঁধেই নিয়েছি, সেই গাঁটছড়া বেঁধেছি বলেই তো আজকে আমরা পথে নেমেছি। আমি এত অসুস্থতার মধ্যেও আমি কাজ করছি কেন? মানুষের সাথে রয়েছে, বিভিন্ন জেলায় যাচ্ছি, গ্রামে যাচ্ছি। কেন যাচ্ছি? কারণ মানুষের সাথে আমাদের গাঁটছড়া বাঁধা হয়ে গেছে। দেখুন, ইংলিশে একটা কথা আছে, বিগ পাওয়ার বেকনস বিগ রেসপন্সিবিলিটি। সুতরাং মানুষ যদি আমাদের সাথে থাকে তখন আমাদের দায়িত্ব অনেক বেড়ে যায়। ফলে মানুষ সাথে রয়েছে, দায়িত্ব আমাদের রয়েছে, আবার রয়েছে। অসুস্থ হয়ে ঘরে বসে থাকলে হবে না, কারণ আমার থেকে অনেক বেশি অসুস্থ বাংলার মানুষ, বাংলার সমাজ, বাংলা পশ্চিম বাংলা অনেক অসুস্থ। ফলে আমি এমন কিছুই নই, আমাকে নামতেই হবে। মানুষের সাথে গাঁটছড়া বেঁধেছি, আমরা প্রতিজ্ঞা নিয়েছি, আমরা যে মানুষের সাথে থাকবো, মানুষের পাশে থাকবো। মানুষ সহায়, মানুষই সব, মানুষই আমার কাছে ভগবান। আমার কাছে মানুষ, সাধারণ মানুষ, সাধারণ ভোটাররাই ভগবান। আমি কোন জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, সম্প্রদায় এসব মানি না, একদম মানি না। মানুষ সর্বশ্রেষ্ঠ। আমার ঈশ্বর, আমি বিবেকানন্দের পথে চলি, আমি বিবেকানন্দের কথা মানি। আমি আমি মনে করি মানুষের ওপরে আর কোনো সত্য নেই, মানুষই একমাত্র সত্য, মানুষই একমাত্র ঈশ্বর, আমাদের ভগবান। সুতরাং তার সাথে আমি গাঁটছড়া বেঁধেছি, আমার আর কাউকে প্রয়োজন নেই। পাক বর্ষার প্রথম বৃষ্টিতে কলকাতা জলমগ্ন, যেন গঙ্গা কলকাতার রাস্তায় বয়ে গেল। কবে এই কলকাতাবাসী এর থেকে নিষ্কৃতি পাবে? মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন, উনি তো কালকে হাঁটছিলেন, প্রাক বর্ষার ইত্যাদিতে হেঁটে চলেছিলেন। ওনাকে জিজ্ঞেস করুন, ওরা, এগুলো তো ওনারই বলা উচিত। আর এত বছর ধরে ওনারা শাসন করছেন, এখনো কলকাতায় জল জমে। হ্যাঁ, এটা ঠিক যে যদি অবিরাম বৃষ্টি হয় কিছু কিছু জায়গায় জল জমে, সে আপনার নিকাশি ব্যবস্থা যতই সুন্দর হোক, ভালো হোক, সব জায়গায়, পৃথিবীর সব জায়গায় জল জমে, এটা কোনো নতুন কিছু না। কিন্তু এমন এমন জায়গায় জল জমে কলকাতা শহরে যেখানে জল জমার কথা নয়, সেই রকম জায়গাগুলোতেও জল জমে। সাদার আমিতে গিয়ে দেখুন, যাদবপুরে দেখুন, যেগুলো মানে অত্যন্ত ব্যস্ত সময়, ব্যস্ত থাকে, বহু মানুষের সমাগম থাকে, এইসব জায়গাগুলোতে জল জমার কথা না। এখানে কেন নিকাশি ব্যবস্থাগুলো ঠিক করে করছে না আমি জানি না, কারণ নালাগুলো সব বন্ধ হয়ে রয়েছে। কোথাও কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে, আপনি যান বিভিন্ন নালাগুলোতে, যে নর্দমা নালাগুলোকে পরিষ্কার করার কথা, সেগুলো সমস্ত একটা আস্তাকুড় হয়ে রয়েছে। আমি রিসেন্টলি আপনার নাট্রিডাঙ্গার ওদিকে গেছিলাম, মানিকতলার ওদিকে। বিশ্বাস করতে পারবেন না, যে সমস্ত নালাগুলো ওখানে রয়েছে সেগুলোকে যে পরিষ্কার করবে, আস্তা করে স্তূপ হয়ে রয়েছে, একটা পাহাড় মনে হচ্ছে যেন পর্বত, এপার ওপার দেখা যাচ্ছে না। সেগুলোকে যে রিসাইকেল করা, এই ধরনের কোনো প্রকল্প রাজ্য সরকারের নেই। কিন্তু এই ধরনের প্রকল্প নিয়ে আসার কথা আমাদের মেয়র তো বারবার বলেছিলেন। কেন আনেননি বা কেন করছেন না, কেন সেগুলোকে, কেন কাজ হচ্ছে না আমি জানি না। কিন্তু আর ওনারা তো বিদেশে বারবার করে সফর করছেন, কেন যে বিদেশে যান আমি তাও জানি না। এই ধরনের নিকাশি ব্যবস্থার বিভিন্ন পদ্ধতি থাকে। বড় বড় শহরের নিকাশি ব্যবস্থার জন্য বিভিন্ন রকমের দরকার হলে বাইরের কোম্পানি নিয়ে আসা হোক, বাইরের আহ, যারা আপনার বাইরের এই নিয়ে যারা অভিজ্ঞ মানুষ রয়েছেন তাদের নিয়ে আসা হোক, ওই একটা মাস্টার প্ল্যান তৈরি হোক কলকাতার জন্য এবং কলকাতা সংলগ্নের জন্য। কেন করেন না বলতে পারবো না। এগুলো মুখ্যমন্ত্রী ভালো করতে পারবেন, মেয়র ভালো বলতে পারবেন, ওনারা কেন করতে চাইছেন না? সবসময় তো শুনি হবে হবে হবে। আর এখন আবার নতুন একটা শুরু হয়েছে, 2026 ডিসেম্বরের মধ্যে সব হবে। মানে 2026 এপ্রিল মাসে তোমরা আমাদেরকে ভোটটা দাও, আমরা প্রত্যাবর্তিত হয়ে আবার আসি, এসে তোমাকে 2026 ডিসেম্বরে মজাটা দেখাবো। এই হচ্ছে ব্যাপার। কারণ আমি এখন রিসেন্টলি শুনছি ওনার মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার যারা রয়েছেন ক্যাবিনেটে, সবারই ওই এক কথা, 2026 ডিসেম্বরের মধ্যে সবকিছু করবো। তো তার মানে এতদিন শুধু ফালতু গেল, এখন আবার নতুন করে ভোট দাও, নতুন করে তাদের নিয়ে এসো, তারপরে 2026 ডিসেম্বর। আপনার অনেক সময় নষ্ট করলাম, একদম শেষ। আমার খুব জানতে ইচ্ছে করছে, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা, আপনিও একজন মহিলা,
নির্যাতিত যে কটা কলেজে হয়েছে, মহিলারা হচ্ছে, ছেলেরাও পুরুষও হচ্ছে, সব মিলিয়ে আগামী 26-এর ভোটে জিতবে কি লক্ষ্মীর ভান্ডার? রাজ্য শাসন করতে গেলে তথা দেশ শাসন করতে গেলে লিঙ্গর কোনো বড় ব্যাপার হতে পারে না। লিঙ্গ বৈষম্যটা আমার মনে হয় এটা ঠিক নয়। অনেক রাজ্য আমাদের দেশেই রয়েছে যেখানে নারী সুরক্ষিত, শিশু সুরক্ষিত, স্বাস্থ্য, শিক্ষা সবকিছুর একটা মান আছে। সেখানে গিয়ে দেখুন আপনি, তাদের মুখ্যমন্ত্রী কিন্তু পুরুষ। নারী বা মহিলা মুখ্যমন্ত্রী বলে সেখানে একদম সোনা ফলবে, তো দেখতেই পাচ্ছি আমরা কিরকম সোনা ফলছে। ফলে আমি মনে করি না যে নারী বা পুরুষ মুখ্যমন্ত্রী হলে হবে, কারণ রাজার কোনো লিঙ্গ থাকতে নেই। রাজা রাজাই হয়, তার কাছে সমস্ত প্রজা, সমস্ত রাজ্যবাসী এক। সেখানে মহিলারা অসুরক্ষিত, শিশুরা অসুরক্ষিত, কেন পুরুষরা অসুরক্ষিত নয়? একটা ছেলে বাড়ির বাইরে বেরোলে সে যেরকম ভাবে বেরোচ্ছে সেরকম ভাবে ঘরে ঢুকবে? আপনি হয়তো শুনবেন যে গুলি করে মেরে দিয়েছে, বিভিন্ন হচ্ছে। ফলে মানুষ, আপামর জনগণ সুরক্ষিত নয়। এখানে মেয়েরা, হ্যাঁ মেয়েরা তো হচ্ছে, অত্যাচারিত হচ্ছে এবং শুধু খবরের শিরোনামে আসছে। কিন্তু আমি মনে করি যে দেশ শাসন করতে গেলে রাজার কোনো লিঙ্গ থাকতে পারে না। There cannot be a gender for the king. That is impossible. সে রাজা, তাকে সবাইকে দেখতে হবে। তিনি যেমন পুরুষকে দেখবেন, মহিলাকে দেখবেন, রূপান্তরকারীদের দেখবেন, শিশুদের দেখবেন এবং প্রকৃতিকে দেখবেন। মানুষ ছাড়াও যেন আরো জীবজীবী, যারা জীবন যে সমস্ত রয়েছে, পশু পাখি সবকিছু, উদ্ভিদ সবকিছু দেখতে হবে। বিশ্বায়নের যুগে আমি মহিলা বলে শুধু মহিলাদের সুরক্ষা দেবো, ছেলেরা সুরক্ষা পাবে না, এটা হতে পারে না। সুতরাং আমি মনে করি মহিলা মুখ্যমন্ত্রী উনি হয়েছেন ঠিকই আছে, বাট ওনার সময় কি হয়েছে, কতদূর আমরা সুরক্ষিত, কতদূর আমরা উন্নতি করতে পারলাম, আমি বাংলার মানুষের উপর সেটা ছেড়ে দিচ্ছি। বাংলার মানুষ আজকে জানে, ঘরে ঘরে জানে। লক্ষ্মীর ভান্ডার, আমি যেটা আগে বহুবার বলেছি, লক্ষ্মীর ভান্ডার ওই 1000 টাকা আর 1200 টাকায় একটা রিচার্জ হয় না ফোনে। তো ওই দিয়ে আবার কি সংসার চলে কখনো? তেজসের আমাদের যেরকম আমাদের একটা রয়েছে যে আমরা মেয়েদের জন্য 5000 টাকা এবং ছেলেদের জন্য 5000 টাকা আমরা বলেছি, আপনারা জানেন, যেটা গণেশ ভান্ডার এবং মাতৃ ভান্ডার। ফলে আমরা সেখানে 5000 টাকা করে দেব। 1000 টাকা কি হয়? আমার মনে হয় না, আমার মনে হয় এখন শহর, শুধু আপনার কলকাতার নয়, কলকাতার শহরতলি, জেলা, গ্রাম, সমস্ত জায়গাকার মেয়েরা অত্যন্ত সজাগ এবং সচেতন হয়ে গেছে। তারা জানে ওই 1000 টাকা দিয়ে কিনে নিয়েছে, 1000 টাকা দিয়ে আর কেনা যাবে না। আচ্ছা, এটা আমার মনে হয়। আমি যতদিন যে মেয়েদের সঙ্গে কথা বলেছি, মেয়েরা এখন পুরোপুরি ভাবে তারা রিফিউজ করছে। তারা বলছে আমাদের 1000 টাকা দরকার নেই, আমাদের চাকরি দাও, আমাদের সুরক্ষা দাও, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা দাও, আমাদের মাথার উপরে ছাদ দাও, কেটে দাও, করাপশন দরকার নেই, আমরা চাই না এই ধরনের দুর্নীতি। আমাদের 1000 টাকার বদলে যদি আমরা এগুলো সব পাই, আমার বাড়ির ছেলেটা চাকরি পায়, আমার স্বামী চাকরি পায়, আমার মেয়ে যদি তার যদি একটা কলকিরারা হয়, আমরা সেটাই বরং আমরা গ্রহণ করব। আমাদের এই 1000 টাকা ভিক্ষা দিয়ে আর পুরো সেই আপনি কি বলবো, সেই স্লেভের মতো দাসত্ববৃত্তি করানো হচ্ছে, তার থেকে তারা অব্যাহতি চাইছে, মুক্তি চাইছে। বাংলার মানুষ জেগে উঠুক। আমি করজোড়ে সবাইকে নিবেদন করছি, সবার কাছে সবাইকে রিকোয়েস্ট করছি, আপনারা জেগে উঠুন। যারা 1000 টাকার লোভে এখনো পড়ে রয়েছেন তারা পড়ে থাকবেন না। আপনার পাশের বাড়িতে যদি কখনো কোনো দুর্ঘটনা ঘটে, আপনার বাড়িতেও ঘটতে বেশি সময় লাগবে না। ফলে আপনারা জেগে উঠুন। 1000 টাকার লোভে এই বড়, এত বড় নিজেদের ভবিষ্যৎ, এই ভবিষ্যৎটাকে পায়ে ঠেলে দেবেন না। প্রত্যাবর্তন আর নয়, পরিবর্তনের ব্যবস্থা করুন, পরিবর্তনের সংকল্প নিন, আর ভয় পাবেন না। বুকে দুঃসাহস নিয়ে এগোন, মনে দুঃসাহস নিয়ে এগোন, তবেই প্রত্যাবর্তনের জায়গায় পরিবর্তন আনতে পারে।